আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এই কোভিড-19 মহামারীতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বাসায় আছো, আর এই জন্যই তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। চলো শুরু করা যাক। এখানে গতি অধ্যায় থেকে একটি সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীলটি ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। চলো সৃজনশীলটি একবার পড়ে নিই। উপরের চার্টে স্থির অবস্থান থেকে একটি চলন্ত গাড়ির বিভিন্ন সময়ের জন্য বেগের মানের পরিবর্তন দেখানো হয়েছে। অর্থাৎ উপরে একটি চার্ট দেওয়া আছে, সেখানে একটি গাড়ির সময়ের সাপেক্ষে বেগ দেওয়া আছে, অর্থাৎ উপরে সময় দেওয়া আছে আর এখানে বেগ দেওয়া আছে। এই সৃজনশীলের আন্ডারে 4টি প্রশ্ন দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন, মাত্রা কাকে বলে? খ নাম্বার প্রশ্ন, তাৎক্ষণিক দ্রুতি বলিতে কি বোঝায় ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্ন, গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। আমরা ক নাম্বার প্রশ্ন থেকে শুরু করি। মাত্রা কাকে বলে? মাত্রা হলো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক। আমরা কয়েকটি মাত্রা লিখতে পারি, যেমন সরণ, সরণের মাত্রা হলো এল। ভর, ভরের মাত্রা হলো এম। সময়, সময়ের মাত্রা হলো টি। এগুলি মৌলিক রাশি। এছাড়া আমরা অন্য রাশিগুলোর মাত্রাও লিখতে পারি, যেমন বেগ, বেগের মাত্রা হলো এল T−1। অর্থাৎ এই বেগকে যদি আমরা একটা ভৌত রাশি হিসেবে চিন্তা করি, এটার মধ্যে দুটি মৌলিক রাশির মাত্রা আছে। অর্থাৎ কোনো একটি ভৌত রাশিতে যদি মৌলিক রাশিগুলোর সূচক থাকে, অর্থাৎ এই সূচকগুলোই হলো এই ভৌত রাশির মাত্রা। ঠিক এরকম আমরা বলের মাত্রা লিখতে পারি, ত্বরণের মাত্রা লিখতে পারি। এরকম ভৌত রাশিগুলার মাত্রা আমরা লিখতে পারি মৌলিক রাশিগুলার সূচক দ্বারা। এবার শুরু করা যাক। খ নাম্বার প্রশ্ন, তাৎক্ষণিক দ্রুতি বলিতে কি বোঝায় ব্যাখ্যা করো। তাৎক্ষণিক দ্রুতি হলো সময়ের ব্যবধান খুব অল্প হলে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে তাৎক্ষণিক দ্রুতি। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, কোনো একটি গাড়ির বা কোনো একটি বস্তুর 10 মিনিট 5 সেকেন্ডের দ্রুতি কত, অর্থাৎ ওই 5 সেকেন্ড ওই মুহূর্তের দ্রুতিটা কত, সেটাই হলো তাৎক্ষণিক দ্রুতি। এটি সময়ের ব্যবধান অনেক অল্প হতে পারে, অর্থাৎ অল্প সময়ে দ্রুতিটা কতটুকু ছিল, সেটাই হলো তাৎক্ষণিক দ্রুতি। গ নাম্বার প্রশ্ন, গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এখানে গাড়ির সময়ের সাথে বেগ দেওয়া আছে, সেখান থেকে প্রথম 32 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। চলো শুরু করি। নাম্বার গ, এখানে 32 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 0, 8, 16, 24, 32, অর্থাৎ এই পর্যন্ত আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। অর্থাৎ 32 সেকেন্ড পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব। এখানে তাহলে আমরা একটু ব্যাগের প্রকৃতিগুলো একটু দেখে নেই। ব্যাগ 0 থেকে শুরু হয়ে
0 এটা 4 8 8 8 অর্থাৎ আমরা এই পর্যন্ত কাউন্ট করব। এখানে দেখা যাচ্ছে ব্যাগ স্থির অবস্থান থেকে শুরু হয়ে গাড়িটি স্থির অবস্থান থেকে শুরু হয়ে তারপরে গাড়িটির ব্যাগ 4 মিটার পার সেকেন্ড, তারপরে 8 মিটার পার সেকেন্ড, তারপরে 8 মিটার পার সেকেন্ড, তারপরে 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ব্যাগ বৃদ্ধি পেয়েছে 048। আবার এখান থেকে এই পর্যন্ত ব্যাগ একই ছিল অর্থাৎ সমবেগে চলেছে। তাই এই 0 থেকে 32 সেকেন্ড পর্যন্ত দূরত্ব আমরা দুইটা পার্টে ভাগ করে নিব। এইটুক যেহেতু একই রকমভাবে চলেছে গাড়িটি অর্থাৎ ব্যাগ একই ধরনের ছিল, আর এইটুক যেহেতু একই ধরনের ছিল তাহলে এইটুক আমরা এই 16 সেকেন্ড একটা পার্টি করব আর বাকি এই 16 সেকেন্ড আরেকটা পার্টি করব। তাহলে প্রথম 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপরে আবার 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর ওই দুটো যোগ করে দিলেই 16 16 32 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। এখানে আদি ব্যাগ ইউ ইকুয়াল 0। এইটুকের মধ্যে আদি ব্যাগ ইউ ইকুয়াল 0। এইটুকের মধ্যে শেষ ব্যাগ ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। এইটুকের মধ্যে সময় যেহেতু দুইটা পার্টে ভাগ করে নিব তাহলে প্রথম সময়কে আমরা t1 ধরব, t1 ইকুয়াল টু 16 সেকেন্ড। তাহলে এইটুকের অতিক্রান্ত দূরত্ব আমরা প্রথম বের করে নিই। দূরত্ব S1 ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু t1। তাহলে ইউ হলো 0, ভি হলো 8 ডিভাইড বাই 2, টি হলো 16। অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা ভাগ করলে 4 অর্থাৎ 64 মিটার। অর্থাৎ 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 64 মিটার। আচ্ছা, আমাদের যেহেতু এখানে টোটাল দূরত্ব বের করতে হবে তাহলে টোটাল দূরত্ব আমরা ধরে নিই এস ইকুয়াল হোয়াট। আচ্ছা, এখন আমরা প্রথম 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করলাম, তারপরে দ্বিতীয় 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে দ্বিতীয় 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বর জন্য আবার দূরত্ব যেহেতু এটা ব্যাগ একই 8 8 8 অর্থাৎ এটা সমবেগ, অর্থাৎ এটা সমবেগের সূত্র যাবে প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল টু 64 মিটার, এটা পেয়েছিলাম। এবার আবার দ্বিতীয় 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল আমরা লিখব ভি T2। এখানে ব্যাগ অর্থাৎ এটা সমবেগ ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড, সময়
সময় t2 ইকুয়াল t2 অর্থাৎ 16 থেকে 32, এটা আমরা বিয়োগ করে বের করব 16 সেকেন্ড। তাহলে এখানে আমরা ভি এর মান বসিয়ে পাই 8 আর সময় 16, 8টা 64 অর্থাৎ 128 মিটার, 48 8। ওকে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তো S ইকুয়াল S1 প্লাস S2 ইকুয়াল 64 প্লাস 128 ইকুয়াল 2 8 9 192 মিটার। এটাই হলো আনসার। এবার আমরা ঘ নাম্বার প্রশ্ন উত্তর করব। উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশের ব্যাগের প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে এখানে যে ব্যাগ দেখানো হয়েছে, সময়ের সাথে ব্যাগ দেখানো হয়েছে, এই ব্যাগের জন্য আমাদের একটি লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্রকে ব্যাখ্যা করতে হবে যে লেখচিত্রতে ব্যাগটা কীভাবে দেখানো হয়েছে, কীভাবে উপস্থাপন হয়েছে সেটি ব্যাখ্যা করতে হবে। তাহলে এটি আমরা এই ঘ নম্বর প্রশ্নটি আমরা একটি লেখচিত্র অঙ্কন করে এটা সমাধান করব। উদ্দীপকের ভিত্তিতে ঘ নাম্বার প্রশ্নের আনসার করব। নাম্বার ঘ, এখানে কিছু তথ্য দেওয়া আছে। তথ্যের মধ্যে দেওয়া আছে সময় এবং বেগ। সময়কে এক্স অক্ষের দিকে এবং বেগকে ওয়াই অক্ষের দিকে ধরে আমরা একটি লেখচিত্র অঙ্কন করব। তাহলে এটা এক্স অক্ষ, এখানে সময়, এককটা হচ্ছে সেকেন্ড, ওয়াই অক্ষ বেগ হলো মিটার পার সেকেন্ড একক। ওকে, এখানে দেখা যাচ্ছে সময় 48 সর্বোচ্চ, অর্থাৎ এক্স অক্ষের দিকে আমাদের কমপক্ষে 48 ঘর পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে এখানে ছক অনুযায়ী দেখা যাচ্ছে প্রতি ঘরকে 2 করে ধরলে মিলে যাবে। আচ্ছা, এখন প্রতি ঘরকে 2, এটা হলো 0 বিন্দু, এখানে 10 হবে, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, অর্থাৎ এখানে সর্বোচ্চ 48 দেওয়া আছে, আমরা 50 পর্যন্ত ধরলাম, এতে সমস্যা নাই, আরও ধরতে পারি, কিন্তু এটা আমাদের কোনো কাজে লাগবে না। বেগ দেখা যাচ্ছে সর্বোচ্চ 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওয়াই অক্ষের দিকে এমনভাবে ধরতে হবে যেন আমাদের কমপক্ষে 8 মিটার পার সেকেন্ড বসানো যায়। এখানে ঘর সংখ্যা যা দেখা যাচ্ছে, আমরা প্রতি ঘরকে 1 করে ধরি, তাহলে এখানে লেখা যাবে 5, এখানে 10। আর ধরার দরকার নাই, ধরলেও সমস্যা নেই। আচ্ছা, যেহেতু এখানে 8 দেওয়া আছে, আমরা 10 পর্যন্ত ধরলাম, কমপক্ষে 8 ধরতে হবে, আমরা 10 পর্যন্ত ধরলাম, কোনো সমস্যা নেই। এবার আমরা তথ্যগুলি কাগজে বসাবো। সময় যখন 0, বেগও 0, অর্থাৎ এটা 0 0 বিন্দুতে হবে, এই বিন্দুতে। তারপরটি দেখি, সময় যখন 8 সেকেন্ড, বেগ হলো 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সময় 8 সেকেন্ড, বেগ 4 মিটার পার সেকেন্ড। তাহলে সময়কে যদি আমরা এক্স অক্ষের দিকে হিসাব করি, তাহলে এই বরাবর পাবো, আর বেগকে যদি আমরা
ওয়াই অক্ষ বরাবর ধরি তাহলে আমরা এই বরাবর পাবো, অর্থাৎ এখানে একটি বিন্দু পাচ্ছি, সময় 8 সেকেন্ড এবং বেগ 4 সেকেন্ডের জন্য। পরবর্তীতে সময় যখন 16 সেকেন্ড, বেগ তখন 8 মিটার পার সেকেন্ড। সময় 16 সেকেন্ড, অর্থাৎ সময় এখানে 5, 6, 7, 8 ঘর পর্যন্ত ধরতে হবে এই বরাবর। বেগ তখন 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 5, 6, 7, 8। এখানে আমরা একটা বিন্দু পাবো। তারপরে সময় যখন 24 সেকেন্ড, বেগ 8 মিটার পার সেকেন্ড, তার সময় 24-এর জন্য এখানে আমাদের ধরতে হবে 12 ঘর, 10, 20, 12 এই পর্যন্ত ধরতে হবে 24, আর এখানে 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বরাবর হবে, অর্থাৎ এই বিন্দুতে হবে আমাদের 24 এবং 8-এর জন্য। সময় যখন 32 সেকেন্ড, বেগ তখন 8 মিটার পার সেকেন্ড। 32 হলো, অর্থাৎ এই বিন্দুতে হবে আমাদের 32 এবং 8-এর জন্য। সময় যখন 40, বেগ হলো 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সময় 40 এ বরাবর, আর বেগ হলো 4 মিটার পার সেকেন্ড, সেটা হবে এখানে এই বিন্দুতে। এবার সময় যখন 48 সেকেন্ড, তখন বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। 48 হলো 2 এখানে হবে, আর সময় হবে, অর্থাৎ এই বিন্দুটি হবে এটার জন্য। এবার আমরা বিন্দুগুলি যোগ করে নিই। আমাদের বিন্দুগুলি যোগ করা হয়ে গেল। এবার আমরা বিন্দুগুলোর নাম দিয়ে দিই। এটি ধরি ও, এটা এ, এটা বি এবং এটা সি বিন্দু। এখন আমরা এই গ্রাফের ও এ, এবি এবং বিসি রেখার বেগের প্রকৃতি এখানে ব্যাখ্যা করব। এখন এখানে দেখা যাচ্ছে ও এ অংশে বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে বেগ বৃদ্ধি পেয়েছে। ও এ অংশে সুষম ত্বরণ হয়েছে। এবি অংশে বেগ বৃদ্ধি পায় নাই, অর্থাৎ এখানে 8 মিটার পার সেকেন্ড বেগ ছিল, এখানে বেগ বৃদ্ধি পায় নাই। এ এবং বি থেকে বেগের কোনো বৃদ্ধি পায় নাই। এ বিন্দুতেও 8 মিটার পার সেকেন্ড, বি বিন্দুতেও 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ বি রেখাটি একটি সমবেগ, এখানে কোনো ত্বরণ হয়নি। এবার বিসি রেখাতে এখানে দেখা যাচ্ছে বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে মন্দন হয়েছে। বেগ যেহেতু একই হারে হ্রাস পেয়েছে, সুতরাং এখানে বিসি রেখা সমমন্দন হয়েছে। অর্থাৎ আমরা আবার ফাইনালি একটু বলতে পারি, ও এ রেখায় বেগ একই হারে বৃদ্ধি পাওয়াতে সমত্বরণ হয়েছে, এবি রেখায় বেগ বৃদ্ধি না পাওয়াতে কোনো ত্বরণ হয় নাই, এটা সমবেগ রয়ে গেছে। বিসি রেখায় বেগ একই হারে হ্রাস পেয়েছে, সুতরাং এটা সমমন্দন হয়েছে। তাহলে এখানে আমাদের এইটুকু বর্ণনা করলেই হয়ে যাবে। আমি যা বললাম এটা লিখে দিতে হবে। ধন্যবাদ। আমি এখন গতি অধ্যায়ের একটি সৃজনশীল সমাধান করব। সৃজনশীলটি সিলেট বোর্ড 2016 সালে এসেছিল। 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে 30 মিটার দূর থেকে নিশান
6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। এই উদ্দীপকের আন্ডারে 4টি প্রশ্ন দেওয়া আছে। ক, পিচ কাকে বলে? খ, ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। গ, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? ঘ, নিশানের পক্ষে ছুটে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। ক নাম্বার প্রশ্ন, পিচ কাকে বলে? স্ক্রুগজের টুপি একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর এটি যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রুগজের পিচ বলে। নাম্বার খ, ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। এটা আমরা ব্যাখ্যা করার জন্য ক্ষমতা যে মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সেটাকে দেখাতে হবে। এখানে নাম্বার খ, ক্ষমতা সমান কাজ ডিভাইড বাই সময়। কাজ সমান বল ইন্টু সরণ। সময় নিচে ঠিকই থাকবে, সময়। এখানে এটা সমান লেখা যায় বল সমান ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ ডিভাইড বাই সময়। এটা একবার লেখা যায় ভর ঠিকই থাকবে, ত্বরণের জায়গায় লিখতে হবে বেগ ডিভাইড বাই সময় ইন্টু সরণ ডিভাইড বাই সময়। তাহলে এই সময়টা নিচে চলে আসবে, উপরে থাকবে ভর ইন্টু বেগ ইন্টু সরণ ডিভাইড বাই সময় স্কয়ার। এবার বেগকে ভাঙানো যায় সরণ বাই সময়, তাহলে সেটাকে লেখা যায় ভর ইন্টু সরণ বাই সময় হলে সময় নিচে চলে আসবে ইন্টু সরণ সময় স্কয়ার, আর ওই সময় কিউব হয়ে যাবে, সময় কিউব। তাহলে এটা ইকুয়াল টু সরণ স্কয়ার। তাহলে ক্ষমতা সমান লেখা যায় অতএব ক্ষমতা সমান ভর ইন্টু সরণ স্কয়ার ডিভাইড বাই সময় কিউব। অর্থাৎ দেখা যাচ্ছে ক্ষমতা সমান ভর ইন্টু সরণ স্কয়ার ডিভাইড বাই সময় কিউব। অর্থাৎ ক্ষমতা, ভর একটা মৌলিক রাশি, সরণ একটা মৌলিক রাশি, সময় একটি মৌলিক রাশি, অর্থাৎ একাধিক মৌলিক রাশির সমন্বয়ে ক্ষমতা গঠিত। তাই ক্ষমতা একটি লব্ধ রাশি, এটা ব্যাখ্যা করা হলো। ক্ষমতা একটি লব্ধ রাশি। এখন গ নাম্বার প্রশ্ন, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল?
আচ্ছা, এখানে বলটি 20 মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে আমরা একটু দেখি কি কি দেওয়া আছে। এখানে এটা গ নাম্বার প্রশ্ন। এখানে আদিবেগ u ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় উঠেছিল, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠেছিল। সর্বোচ্চ উচ্চতায় উঠলে শেষ বেগ 0 হয়। তাহলে শেষ বেগ v ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, সুতরাং এখানে ত্বরণ ধরতে হবে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে বলটির সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, অর্থাৎ উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ উচ্চতা h ইকুয়াল ওয়াট। যেহেতু উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমরা জানি v স্কোয়ার ইকুয়াল u স্কোয়ার মাইনাস 2gh। এখানে আমরা মান বসিয়ে দেই। v স্কোয়ার বা 0 স্কোয়ার ইকুয়াল 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু h, বা 0 স্কোয়ার মানে 0 স্কোয়ার 400, এটা হলো 19.6h। এটা এই সাইডে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, বা 19.6h ইকুয়াল 400, বা h ইকুয়াল 400 ডিভাইড বাই 19.6। এটা আমরা ক্যালকুলেটর একটু ক্যালকুলেশন করে দেখি। 400 ডিভাইড বাই 19.6, এটা আসলো 20.408, অর্থাৎ 20.408 মিটার। অর্থাৎ বলটি সর্বোচ্চ 20.408 মিটার উচ্চতায় উঠেছিল। এটাই হবে আনসার। এখন ঘ নাম্বার প্রশ্ন। নিশানের পক্ষে ছুটে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাহলে এই বিষয়টা আমরা একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। নাম্বার ঘ, ধরে নেই বলটি এখানে ছিল, বলটি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো 20 মিটার পার সেকেন্ড বেগে। বলটি এই পর্যন্ত উঠল, ওঠার পরে আবার নিচে নেমে আসবে। এখান থেকে আবার নিচে নেমে আসবে, অর্থাৎ যেখান থেকে নিক্ষেপ করা হয়েছিল সেখানে আবার নেমে আসবে। অর্থাৎ ফাইনালি এটার উচ্চতা 0 হয়ে যাবে। যখন বলটি এখানে উপরে উঠবে এবং নিচে নেমে আসবে, তখন ধরে নিলাম মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল এবং একই সময়ে 30 মিটার দূর থেকে নিশান এত সমবেগে
ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। তাহলে ধরে নিলাম এই 30 মিটার দূরে নিশান দাঁড়িয়েছিল, নিশান। তাহলে নিশানের আসতে এখানে কত সময় লাগবে আর বলটি উপরে যে আসতে কত সময় লাগে, এই দুটি কম্পেয়ার করব আমরা। যদি বলটি উপরে যে আসতে যে সময় লাগে তার আগেই এখানে চলে আসছে, অর্থাৎ তার কম সময় এখানে চলে আসে নিশান, তাহলে বলটি ধরতে পারবে। অথবা ওই একই সময় চলে আসলেও বলটি ধরতে পারবে। যদি পরে আসে তাহলে আর ধরতে পারবে না। অর্থাৎ বলটি এখান থেকে যে এখানে আসতে যে সময় লাগে, নিশানের যদি এখানে আসতে বেশি সময় লাগে তাহলে আর বলটি ধরতে পারবে না। তাহলে আমরা এখানে দুটি সময় বের করব। একটি বলটি উপরে যে আবার ভূমিতে আসতে কত সময় লাগবে সেটি বের করব, আর নিশানের এখান থেকে আসতে কত সময় লাগে সেটি বের করব। এই দুই সময়ের তুলনা করে আমরা মন্তব্য করতে পারবো নিশান বলটি ধরতে পারবে কিনা। তাহলে বলের ক্ষেত্রে বলের কি কি দেওয়া আছে? আদি বেগ, u equal to 20 মিটার পার সেকেন্ড। খাড়া উপরে ছুড়ে দিল, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ g equal 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলটি উপরে যে আবার আসতে সময় লাগবে, অর্থাৎ সময় ধরি t equal হোয়াট। যেহেতু ভূমিতে ফিরে আসবে, অর্থাৎ ভূমিতে ফিরে আসলে কোন একটা অবস্থান থেকে যে আবার ওই অবস্থানে আসলে টোটাল উচ্চতা 0 হয়ে যাবে, অর্থাৎ উচ্চতা এখানে আমাদের 0 ধরতে হবে। h equal 0 মিটার। আচ্ছা, তাহলে দেখা যাক t equal to কত বের হয়। আমরা জানি h equal ut, এখানে ক্যাপিটাল টি ধরেছি, ut মাইনাস হাফ g t স্কয়ার। h 0 বসিয়ে দেই, বা 0 ইকুয়াল u হলো 20 মিটার পার সেকেন্ড, 20t মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই, বা এটা এই পার্টটা এখানে নিয়ে আসলে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কয়ার। এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেল, আর এখানে 20t। দুই সাইড থেকে টি বাদ দিলে, বা আর এটা যদি আর গুণ করে দেই, 9.8t ইকুয়াল 20, অর্থাৎ 40 হয়ে যায়। অর্থাৎ বা t ইকুয়াল 40 ডিভাইড বাই 9.8 ইকুয়াল, ক্যালকুলেশন করে দেখি, 40 ডিভাইড বাই 9.8 ইকুয়াল 4.08 সেকেন্ড। অর্থাৎ 4.08 সেকেন্ডের পর বলটি ভূমিতে চলে আসবে। এবার দেখা যাক নিশান 30 মিটার দূর থেকে আসতে কত সময় ব্যয় করে।
তাহলে এইটুকু আমরা মুছে দিই। ক্যাপিটাল টি পেয়েছিলাম 4.08 সেকেন্ড। এবার নিশানের ক্ষেত্রে নিশান যেহেতু সমবেগে ছুটে এসেছিল, তাহলে ব্যাগ ভি ইকুয়াল 6 মিটার পার সেকেন্ড, আর দূরত্ব ছিল এস ইকুয়াল 30 মিটার। সময় লাগবে, সময় টি ইকুয়াল হোয়াট? আমরা জানি সমবেগের সূত্র এস ইকুয়াল ভি টি, বা টি ইকুয়াল এস বাই ভি। এস হলো 30 মিটার, ভি হলো 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড। এখানে দেখা যাচ্ছে বলটি ভূমিতে ফিরে আসতে সময় লাগছে 4.08 সেকেন্ড এবং নিশানের দৌড়ে আসতে সময় লাগছে 5 সেকেন্ড। যেহেতু নিশানের আসতে সময় বেশি লাগছে, সুতরাং নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব হবে না। অর্থাৎ বল ধরা সম্ভব হবে না। অনেক অনেক ধন্যবাদ।